আয়নার দিকে চোখ পড়তেই শিউরে উঠলাম। হৃদস্পন্দন ভয়ে যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের কোণে রাখা সাবেকি আমলের চেয়ারটা যেন একটু দুলে উঠল। আমার মনে হলো সেখানে একটা অস্পষ্ট অবয়ব, কিন্তু পিছনে ফিরে কাউকেই দেখতে পেলাম না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের কলমে নিশি ছন্দ। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখুন। তাহলে দেখবেন সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প নিশি ছন্দ। আজ 15ই অগস্ট। অন্য বছরের তুলনায় এই বছরটা পুরোপুরি আলাদা। এবার আর কোথাও যাবার তাড়া নেই আমার। করোনা আতঙ্কে নিরুপায় হয়ে গৃহবন্দী জীবনেই নিজেকে প্রায় অভ্যস্ত করে নিয়েছি। ভোরবেলা ঘুমের মধ্যে শুনলাম ভারত আমার ভারতবর্ষ গানটা। কে গাইছে? এমন উদাত্ত কণ্ঠ। ঘুম ভাঙা চোখে দেখলাম বাদল স্নান করে গান গাইতে গাইতে রেডি হচ্ছে। একটু পরেই ওকে যেতে হবে পতাকা উত্তোলনে। ওদের চাকরিতে আজকের দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। মাথার কাছে রাখা মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ঘুম চোখে ফোনটা কানে নিতেই ওপাশে ক্যামেলিয়ার গলা। কিরে, ঘুম ভাঙলো? ইচ্ছে করেই ফোন করলাম তোদের ঘুম ভাঙিয়ে দেব বলে। আমার দাদা কোথায়? প্রায়ই এমন দুষ্টুমি করে ক্যামেলিয়া। ও হলো বাদলের মামাতো বোন আর আমার ছোটবেলার বান্ধবী। আমি রেগে বললাম, উফ, নিউ ইয়র্কে আছিস বলে ইচ্ছে করে নিজের সুবিধা দেখে উল্টোপাল্টা সময় আমায় ফোন করিস না। কিছুক্ষণ মজা ইয়ার্কির পর একটু বিষণ্ণ গলায় ও বলল, জানিস এলিনা আন্টি নাকি মারা গেছেন। গতকালই খবর পেলাম। মাসখানেক ধরে খুব অসুস্থ ছিলেন। ঘড়িতে দেখলাম ভোর 6টা। ভোরের নরম আলো জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। আমি কি বলবো ভেবে পেলাম না। শুধু এলিনা আন্টির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। তাকে মনে পড়ার সাথে সাথে মনের মধ্যে জেগে উঠছে কিছু টুকরো টুকরো স্মৃতি। গত বছর 15ই অগস্টের কথা। কিছু মানুষের অব্যক্ত যন্ত্রণা, আরো আরো কত ভুলে যাওয়া কথা জেগে উঠছে কানের কাছে। একটা কণ্ঠ ফানিত হচ্ছে, We shall overcome, we shall overcome. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। উঠে পড়লাম। ঠিক তখনই আমার চোখ চলে গেল বইয়ের তাকে। সযত্নে সাজানো সারি সারি বই, তার ঠিক মাঝখানে রাখা ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড, ম্যাক্সিম গোর্কির মাদার আর সেই লাল ডায়েরিটা। ঠিক 1 বছর আগে ম্যাকলাস্কিগঞ্জের ভয়াবহ স্মৃতিকথা যেখানে সযত্নে লিখে রেখেছিলাম। ডায়েরিটা হাতে নিয়ে দেখতে লাগলাম। অনুভব করলাম পাতাগুলোর মধ্যে এখনো কেমন যেন একটা বনো গন্ধ। গত বছর জুন মাসে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলাম ম্যাকলাস্কিগঞ্জের পথে। শুধুই একরাশ যন্ত্রণা, হতাশা নিয়ে নয়, বরং নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে। ছোটবেলা থেকেই আমার বাবা নেই। মা মারা যেতে কলকাতার ফ্ল্যাটে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমার ডায়েরি লেখার অভ্যাস বহুদিনের। আজ তাই ডায়েরি খুলতেই আমি আবার মনে মনে পৌঁছে গেলাম সবুজে ঘেরা সেই আরণ্যক পরিবেশে। এখন রাত 10টা। এইমাত্র ডিনার সেরে ঘরে এলাম। আজ যখন এখানে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে আসছে। কলকাতা ছেড়ে আসতে একটু বুকটা চিনচিন করছিল ঠিকই, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রচণ্ড কাজের চাপ থাকায় বাদল আমার সঙ্গে আসতে পারেনি।
তবে আমার পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। যার বাড়িতে আমার পেইং গেস্ট থাকার ব্যবস্থা হয়েছে তিনি ক্যামেলিয়ার পরিচিত। একসময় কলকাতায় ওরা পাশাপাশি বাড়িতে ছিল বহুদিন। ক্যামেলিয়া বহুদিন হয়ে গেল নিউ ইয়র্কে আছে। তবে আমি ম্যাকলাস্কিগঞ্জ যাব শুনে ফোনে যোগাযোগ করিয়ে দিয়েছি ওর এলিনা আন্টির সাথে। বাদলও ওনার সাথে দু একবার ফোনে কথা বলেছে। পৌঁছে দেখলাম বাড়িটা অনেক পুরনো দিনের। গেট খুলে বাড়িতে ঢোকার সময় কেন জানি না আমার ভীষণ গা ছমছম করছিল। চারিদিকে বিশাল বিশাল উঁচু গাছ মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে। ঝাঁকে ঝাঁকে পাখির দল ফিরে চলেছে বাসায়। জনমানবহীন স্থান, কাছাকাছি কোনো বাড়ি নেই। ভদ্রমহিলার নাম এলিনা গোমস। আজ প্রথম পরিচয়। আগে ফোনে দু একদিন কথা হয়েছে। দেখে মনে হলো ওনার বয়স 70-এর আশেপাশে। ভারী চেহারা, কেমন যেন ঘোলাটে চোখের দৃষ্টি, প্রায় 5.5 ফুটের কাছাকাছি উচ্চতা। সবচেয়ে আশ্চর্য লাগলো এই বাড়িতে ঢোকার পর থেকেই কেমন একটা অদ্ভুত অস্বস্তি যেন আমাকে ঘিরে আছে। ভদ্রমহিলা জানালেন উনি এখানে একাই থাকেন, কোনো কাজের লোকও নেই। তবে আমার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, প্রয়োজনে আমি আপনাকে সাহায্য করতে পারি। উনি গম্ভীর মুখে বললেন, না, তার কোনো প্রয়োজন নেই। আমি কাজ করতেই ভালোবাসি। আরও অবাক হলাম ডিনারের পর ওনাকে হুইস্কির বোতল খুলতে দেখে। আমাকেও অনুরোধ করেছিলেন, কিন্তু আমি এসবে অভ্যস্ত নই। তাই উনি নিজেই নিজের গ্লাসে ঢাললেন এবং উনি জানালেন একাকিত্বকে ভোলার জন্যই উনি নাকি নেশাকে সঙ্গী করেছেন। আমি ওনার সম্বন্ধে বিশেষ কিছু জানতে চাইনি। সারা ঘরে সিগারেটের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু ভদ্রমহিলাকে তো সিগারেট খেতে দেখলাম না। অথচ এই বাড়িতে আর কেউ থাকেও না। তবে এখানকার পরিবেশে একটা মাদকতা আছে। ওনার গল্প শুনতে বেশ ভালোই লাগছিল। ম্যাকলাস্কিগঞ্জকে নাকি মিনি ইংল্যান্ডও বলেন অনেকে। ওনার শ্বশুরমশাই এই বাড়িটা কিনেছিলেন। উনি বললেন, জানো তো, এক সময় অ্যাংলো ইন্ডিয়ানদেরই রমরমা ছিল এখানে। স্ট্যানলি সাহেবের বাংলোয় আসর জমে উঠত। গ্রামোফোনের রেকর্ডের সুরে নেচে উঠতেন অভ্যাগতরা। ডিসেম্বরের প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডায় রাস্তার দুধারে বাংলো বাড়িগুলো ঝলমল করত হ্যাজাকের আলোয়। হাটটা জমে উঠত বাংলোর ভিতরে ফায়ার প্লেসের ধারে বসে। আমি অবাক হয়ে তাকিয়ে শুনছিলাম দেখে উনি একটু হেসে বললেন, এইসব গল্প আমার শ্বশুরমশাইয়ের মুখে শোনা। আমার আর সেই প্রাচুর্য দেখার সৌভাগ্য হয়নি, বুঝলে। মুরগির রোস্ট, বিলিতি ওয়াইন আর ফরাসি শ্যাম্পেনে জমে উঠত আড্ডা আর নেশা। আমাকে চুপ করে থাকতে দেখে উনি আবার বললেন, তোমার এসব চলে না, তাই তো? আমারও চলতো না বিয়ের আগে। মুখার্জি ছিলাম, বিয়ে করলাম গোমসকে। এখানে এসে বুঝলাম জঙ্গলে নেশা আছে। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইলেন আমার কলকাতা ছেড়ে ম্যাকলাস্কিগঞ্জে চলে আসার কারণ। কেন আমি এত দূরের একটা মিশনারি স্কুলে চাকরি নিলাম। যদিও প্রথম আলাপেই নিজেকে পুরোপুরি মেলে ধরতে চাইনি ওনার সামনে। বলতে পারিনি মাত্র কয়েক মাসের বিবাহিত জীবনের ভয়ঙ্কর স্মৃতি আমাকে প্রায় পাগল করে দিয়েছিল। বলতে পারিনি প্রতি রাতে ধর্ষিত হতে হতে দাম্পত্য জীবনে ঘেন্না ধরে গিয়েছিল আমার। কত কষ্টে মাস 2 আগে ডিভোর্স পাওয়ার পর আমি রাহু মুক্তি হয়েছি। শুধু বললাম, মাস 6 আগে আমার মা মারা গেছেন। আমার তো আর কেউ নেই। কলকাতায় থাকতে আর ভালো লাগছে না, তাই। উনিও আর কোনো প্রশ্ন করেননি। জানতে পারলাম ভদ্রমহিলার স্বামী মারা গেছেন বছর 5 আগে। ওনার কোনো সন্তান নেই। ঘুম পাচ্ছে ভীষণ।
আর লিখতে ইচ্ছা করছে না। সারাদিন জার্নি হয়েছে। কাল রবিবার, পরশুদিন স্কুলে জয়েন করব। শুরু হবে জীবনের আবার একটা নতুন অধ্যায়। ডায়েরির পাতা উল্টে চলেছি। প্রতি পাতায় যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। চোখ আটকে গেল। 5ই অগস্ট, সোমবার, 2019। 2 মাস হয়ে গেল আমি স্কুলে জয়েন করেছি। ভীষণ ভালো লাগছে। নতুন স্কুলের পরিবেশ। বাদল রোজ 2-3 বার করে দিনে ফোন করে। গতকাল সারাটা দিন দারুণ কেটেছে। রাতে ফিরে আর লেখা হয়ে ওঠেনি। অনেকদিন পর এত সুন্দর একটা রবিবার কাটিয়েছি। সকালে বাদল এসেছিল। 1 কাপ গরম কফি খেয়ে বাদলের সাথে বেড়াতে বেরিয়ে পড়লাম। স্টেশনের কাছে অনেক চায়ের দোকান, খাবারের দোকান, হোটেল, সেলুন, অনেকে মিলে ক্যারাম খেলায় ব্যস্ত। এখানকার জীবনে যেন কোনো তাড়াহুড়ো নেই। সব যেন কেমন ধীমে তালে চলছে। অটোচালক বলছিলেন এখানে এক বিশেষ ধরনের পানীয়র কথা। হাঁড়িতে করে বিক্রিও হতে দেখলাম। বেশ মাতাল মাতাল পরিবেশ। বাদল যেন একটু বেশি রোম্যান্টিক হয়ে পড়ছে মাঝে মাঝে। আমরা ড্যাগাডেগি নদীর ছোট্ট ব্রিজের ওপরে এলাম। এই প্রথম বাদল প্রায় জোর করে ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরল। মন্দ লাগলো না। যৌন অতৃপ্তি আমাকে অবসাদের অন্ধকারে ডুবিয়ে রেখেছিল বহুদিন। আজ অনেক দিন পর আবার এই নির্জন স্থানে জেগে উঠেছে শরীর। এত সুন্দর পরিবেশে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। অনেক ঘুরলাম। কুমারপাত্রা নদীর নীল জলে মন ডোবালাম। মহুয়াটারের ঘন জঙ্গলে মিশে গেলাম এক সময়। শাল, সেগুন, মহুয়ার জঙ্গল, আরণ্যক পরিবেশ যেন পাগল করে দিচ্ছিল আমাদের। ফিরে এসে এই প্রথমবার বাদলকে খুব মনে পড়ছিল। অন্ধকারাচ্ছন্ন জীবনের শেষে যেন আবার আলোর দিশা দেখতে পাচ্ছি। আজ সকালে আন্টি বেশ সুন্দর রান্না করেছিলেন। স্কুলে আজ থেকেই 15ই অগস্টের প্রস্তুতি শুরু হলো। আমি ইচ্ছা করেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছি, কারণ ছোটবেলা থেকেই এ ব্যাপারে আমার বিশেষ উৎসাহ। বিকেলে বাদল দেখা করেছে স্কুলের গেটে। ও কেন যে ছোট থেকেই আমাকে পাগলের মতো ভালোবাসে জানি না। আমি তো বুঝেও না বোঝার ভান করেছি এতকাল। যখন জোর করে মা আমার বিয়ে দিয়েছিল ভালো পাত্র দেখে, মনে পড়ে সেই খবর শুনে বাদলের চোখ জলে ভরে গিয়েছিল। আমার জন্য ও এত করে। আমার না খুব খারাপ লাগে মাঝে মাঝে। সিআরপিএফ এর উচ্চ পদে কর্মরত বাদল। এত বড় চাকরি করলেও ওর কোনো দিন কোনো অহংকার নেই। প্রায় বছরখানেক আগে ও লাতেহারে পোস্টেড হতেই আমিও অনুরোধ করেছিলাম আমাকে একটা কাজ জুটিয়ে দিতে। আর ওর জন্যই এই ম্যাকলাস্কিগঞ্জে আসতে পারলাম। ভেবেছিলাম কলকাতা ছেড়ে, কলকাতার বিষাক্ত স্মৃতি ছেড়ে কিছুদিন বাঁচার রসদ পাওয়া যাবে এই সবুজে ঘেরা ছোট্ট জনপদে। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। এখানে রাত 10টাতেই চারিদিক এত নিস্তব্ধ যে মনে হচ্ছে যেন গভীর রাত। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তারপর ঝিরঝির থেকে ঝমঝম। এলো পাথারি হাওয়া যেন কাঁপিয়ে দিয়ে গেল শরীর। শক্ত করে বন্ধ করলাম জানালা। যখন রাত পোশাকে নিজের দেহটা ঢেকে নিচ্ছিলাম, ঠিক তখনই আলো চলে গেল। মোমবাতি জ্বালালাম। মোমবাতির হালকা আলোয় পোশাক পরিবর্তন করতে করতে আয়নার দিকে চোখ পড়তেই শিউরে উঠলাম। হৃদস্পন্দন ভয়ে যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের কোণে রাখা সাবেকি আমলের চেয়ারটা যেন একটু দুলে উঠল। আমার মনে হলো সেখানে একটা অস্পষ্ট অবয়ব, কিন্তু পিছনে ফিরে কাউকেই দেখতে পেলাম না। সেটাই স্বাভাবিক। নিশ্চয়ই আমার মনের ভুল। নিজের শরীর দ্রুত ঢেকে নিলাম রাত পোশাকের আড়ালে। কেমন একটা লজ্জা ঘিরে ধরছে আমায়। কিন্তু কেউ তো নেই এ ঘরে।
তাহলে অস্বস্তি হচ্ছে কেন? যেন ঘরের মধ্যেই কারোর অদৃশ্য উপস্থিতি অনুভব করছি। মৃদু একটা শব্দ শুনতে পাচ্ছি। পিয়ানো বাজানোর মনে হলো। আচ্ছা, আন্টি কি পিয়ানো বাজাতে জানেন? কাল জিজ্ঞাসা করতে হবে। এই অবধি পড়ে ডায়েরিটা বন্ধ করলাম। ক্লান্ত অবসন্ন লাগছে শরীর, কিন্তু ডায়েরির প্রতিটা পাতা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করছে আমার সামনে। অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে। একটা অমোঘ আকর্ষণে লাল ডায়েরিটা আমাকে টানছে। আবার চোখ রাখলাম সেই ডায়েরির পাতায়। এক জায়গায় এসে চোখ আটকে গেল। 10ই আগস্ট, শনিবার। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। এখানকার আরণ্যক সৌন্দর্য আমাকে যেন পাগল করে দিচ্ছে। বিভূতিভূষণের আরণ্যক এই নিয়ে 4 বার পড়ে ফেলেছি। বাতাসে একটা মিষ্টি গন্ধ যেন টানছে সবসময়। অরণ্যের মাঝে এখানকার মানুষদের কথা কত সুন্দর করে বলেছেন লেখক। রাজকন্যা ভানুমতিকে স্বপ্নে দেখি আজকাল। প্রতিনিয়ত কি ভীষণ আকর্ষণ এই সবুজের। আমার চোখ, শরীর, মন সব কিছুর উপরে যেন জাদুকাঠি বুলিয়ে দিয়েছে। যখন পূর্ণিমার আলোয় ভেসে যায় চরাচর, তখন আমি নিশ্চুপে গান শুনি। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ডায়েরি লিখতে বসে এখন কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। কেউ যেন আছে এই ঘরে, তাকে আমি দেখতে পাচ্ছি না। আন্টিকে বলতেই হবে কথাটা। 2 দিন পর পর শক্ত করে জানলা বন্ধ করে শুয়েও মাঝরাতে হঠাৎ দমকা হাওয়ায় জানলা খুলে গিয়েছিল। আজও তো বন্ধ করলাম, অথচ এখন দেখছি খোলা। ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কেউ একটা যেন আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। আজও স্কুলে স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব খুব সুন্দরভাবে চলেছে। আজকেও তাই ফিরতে একটু দেরি হয়েছে। আমি কলিং বেল বাজানোর পর কেউ দরজা খুলে দিল না। একটু ঠেলা দিতেই খুলে গেল দরজা। আন্টিকে কোথাও দেখতে পেলাম না। একটা সিগারেটের গন্ধ সারা ঘরে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ চমকে দেখলাম ডাইনিং টেবিলের পিছনের দিকে রাখা একটা ইজি চেয়ারে বসে আন্টি সেলাই করে যাচ্ছে। আমাকে দেখে গম্ভীর মুখে বললেন, ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি। হঠাৎ বাগানে চোখ পড়তেই একটু চমকে উঠলাম। বিশাল একটা গাছের তলায় প্রায় 6 ফুট উচ্চতার একটা বলিষ্ঠ যুবক। এলিনা আন্টিকে জিজ্ঞাসা করতে যাব, কিন্তু পরক্ষণে তাকে আর দেখতে পেলাম না। গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। রাতের ডিনারের সময় আন্টি আজকে আবার একটু গল্প জুড়েছিলেন। 80-র দশকে প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল ম্যাকলাস্কিগঞ্জ। বেড়ে উঠেছিল মাফিয়াদের দৌরাত্ম্য। তারপর এখানে মাথাচাড়া দিল মাওবাদী সমস্যা। নিস্তব্ধ অন্ধকারে ভদ্রমহিলাকে কেমন যেন রহস্যময় লাগছিল। সিগারেটের গন্ধটা ঘুরপাক খাচ্ছে ঘর জুড়ে। এতদিন দেখছি, কিন্তু এলিনা আন্টিকে সিগারেট খেতে দেখিনি, যদিও রোজ রাতে ড্রিঙ্ক করেন। খাবার পর আমি উঠে আমার ঘরে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই আন্টি আমাকে একটা চাবি দিয়ে বললেন, এটা রেখে দাও, এই বাড়ির ডুপ্লিকেট চাবি।
কাল আমাকে দুদিনের জন্য একটু কলকাতা যেতেই হবে, বিশেষ দরকার। ফ্রিজে রান্না করা আছে কেমন? একটু থেমে আবার বললেন, তুমি সাবধানে থাকবে, কারণ এসব নির্জন জায়গায় মাঝে মাঝেই নানা রকমের আওয়াজ পাওয়া যায়। রাতে ভয় পেও না যেন। আর বিষাক্ত পোকা মাকড় আর সরীসৃপ থেকেও খুব সাবধান। আমার মনটা একটু খারাপ লাগছে, কারণ আবার সেই একাই থাকতে হবে এই পাণ্ডব বর্জিত জায়গায়। 11ই অগস্ট, রবিবার। এখন রাত 11টা। ঘুম আসছে না। আজ সকালে এলিনা আন্টি চলে গেছেন, তারপর বাদল ফোন করেছিল। আমরা আজও বেরিয়েছিলাম দুজনে। অটোচালক ছেলেটি প্রচুর ঘুরিয়েছে সারাদিন। বাদল খুব জোর করছিল নাট্টা পাহাড় যাবার জন্য। পরন্ত বিকেলে সে এক অপরূপ সৌন্দর্য। আজ আমাকে বিয়ের প্রস্তাব দিল বাদল। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমার হাত ধরে হঠাৎ কেঁদে ফেলল। আমি খুব জোরে হেসে উঠেছিলাম। তুই না দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিস? ইয়ার কি করিস না ভূমি। আজ তুই আমার দুর্বলতাটা জানিস বলেই এত বছর ধরে তুই অবহেলা করেছিস আমায়। আমি সত্যিই আর পারছি না ভূমি। উত্তর দিতে পারিনি। কিছুটা সময় চেয়েছি, কিন্তু জানতাম না আজ বাড়ি ফিরে একটা চরম বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল। ডুপ্লিকেট চাবি বার করার আগে বন্ধ দরজা খুলে গেল। কাকে দেখছি? 6 ফুট লম্বা বলিষ্ঠ চেহারার এক সুদর্শন পুরুষ। ওনার এক হাতে জ্বলন্ত সিগারেট। ওনার কাছেও কি ডুপ্লিকেট চাবি আছে? এই বাড়িতে উনিও নাকি অংশীদার। এলিনা আন্টি নাকি খুব ভালোবাসে তাকে, তবে ওনার খুব কম আসার সুযোগ হয়। ওপরে কয়েকটি ঘর ওনার, সেগুলো তালা দেওয়া থাকে। ভীষণ অমায়িক ব্যবহার ভদ্রলোকের। নিজেই চা তৈরির জন্য জল বসিয়েছেন দেখলাম। আমি কিছু না বলে নিজের ঘরে চলে এলাম। আমার সত্যি খুব অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকেই সাথে সাথে ফোন করলাম এলিনা আন্টিকে। অনেকবার রিং হয়ে গেল, উনি তুললেন না। ঘরের বাইরে এসে দেখি ডাইনিং টেবিলে ভদ্রলোক অপেক্ষা করছে আমার জন্য। গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমার যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। চমৎকার চা বানিয়েছেন ভদ্রলোক, আর কথা বলেনও তেমনই সুন্দর। কথায় কথায় গল্প জমে উঠল। তবে উনি জানালেন একটু পরেই উনি বন্ধুর বাড়ি চলে যাবেন, রাতে থাকবেন না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না হলে বাদলকে ফোন করা ছাড়ার উপায় থাকতো না। প্রথম আলাপে ভালোই লাগলো বেশ। ওনার নাম পলাশ মুখার্জি। আমার নাম ভূমিকা শুনে মৃদু হেসে বললেন, বাহ, বেশ সুন্দর নাম তো। আর একটু ছোট করে ভূমি বলে ডাকতে পারি? আমার মনে হলো যে আমরা বোধহয় একই বয়সী, তাই ওকে ভূমি বলে ডাকার অনুমতি দিলাম। 12ই অগস্ট, সোমবার। এখন রাত 12টা। আমার ঘুম আসছে না। আজ যা ঘটে গেল তা আমার কাছে সত্যি অবিশ্বাস্য লাগছে। স্কুল থেকে ফিরে ডুপ্লিকেট চাবি ব্যাগ থেকে বার করতে গিয়ে দেখলাম দরজা খোলা। অবাক হয়ে ভেতরে ঢুকে দেখি বেশ অন্ধকার ভিতরটা। লাইট জ্বালাতে গিয়ে বুঝলাম লোডশেডিং। মোমবাতিটা আনতে যাব, ঠিক তখনই অবাক হয়ে দেখলাম ভিতরের একটা ঘরে আলো জ্বলছে। সেখান থেকে ভেসে এলো, চা খাবেন তো? কিছু ভাবার আগেই পলাশ সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা বই, ঝুম্পা লাহিড়ির লেখা লোল্যান্ড। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশ। লোল্যান্ড পড়েছেন? আমি কিছু বলার আগেই ও আবার বলল, আমার খুব প্রিয় বই, জানেন। না পড়া থাকলে পড়ে নেবেন। এই পাণ্ডববর্জিত জায়গায় গল্পের বই হলো একমাত্র সঙ্গী। কথা বলতে বলতে বুঝলাম ওর কথার মধ্যে ভীষণ রকম একটা গভীরতা আছে। কিছুক্ষণের মধ্যেই আবার গল্প জমে উঠল।
সন্ধ্যার জমাট অন্ধকারে বাড়িটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎ বৃষ্টি নামল, খুব কাছেই কোথাও বাজ পড়ল প্রচণ্ড শব্দে। এখানে সন্ধেবেলাতেই নিঝুম রাতের নিস্তব্ধতা। আমি পলাশকে প্রশ্ন করলাম, আপনি যাবেন কি করে এত বৃষ্টিতে? নানা রকম গল্প করছিলাম আমরা। পলাশ হঠাৎ বলল, আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, তাই তো? শ্রেণীহীন সমাজ হলো সমাজ ব্যবস্থার শেষ পর্যায়। আমি অবাক হয়ে শুনছি দেখে ও আবার বলল, দেখবেন একদিন দুনিয়ার শোষিত বঞ্চিত মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নেবেই। আমি দেখলাম আবছা অন্ধকারে কেমন যেন বিষণ্ণ লাগছিল ওকে। আমি প্রশ্ন করলাম, এখানে মাওবাদী উপদ্রবের কথা শুনেছি, এখন তো পরিস্থিতি ভালোই, তাই না? পলাশ গম্ভীর মুখে বলল, ওরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, ওদের লড়াই শ্রেণী শত্রুর বিরুদ্ধে। আমি থাকতে না পেরে বলে ফেললাম, তাহলে সাধারণ মানুষকে অপহরণ করে কেন? আমার বিশ্বাস হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না। লক্ষ্য করলাম পলাশের চোয়াল শক্ত হয়ে উঠেছে। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনি যদি কদিন না খেয়ে থাকেন তাহলে বুঝবেন খিদের জ্বালা ঠিক কেমন। তারপর আর কথা না বাড়িয়ে হঠাৎ বলল, না, আজ চলি। আজ অনেক কাজ বাকি, সামনেই 15ই আগস্ট, কিছু জরুরি কাজ সারতে হবে। আমি এখনো ভেবে চলেছি, কি কাজ জানা হলো না তো। রাতে আজও কি সেই বন্ধুর বাড়ি যাবে? ওর সম্বন্ধে আমি তো কিছুই ঠিকমতো জানলাম না। এক অদ্ভুত আকর্ষণ আছে পলাশের, কেমন যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল আমায় কিছুক্ষণের জন্য। বাদলকে ফোনে পলাশের কথা বলতেই হা হা করে হেসে উঠল। গাজা টানছিস নাকি আজকাল? পারিসও মাইরি। আমার সাথে একটু আগেই এলিনা আন্টির কথা হয়েছে। তুই আর এলিনা আন্টি ছাড়া কারোর কাছে কোনো চাবিই থাকতে পারে না। তুই একা আছিস। উনি কিন্তু চিন্তায় অস্থির। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন। ডায়েরিটা বন্ধ করতেই আবার এলোমেলো ভাবনা চেপে ধরল আমাকে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়তেই আমি আবার ভয়ে শিউরে উঠলাম। 13ই আগস্ট, মঙ্গলবার। এখন রাত 10টা। আন্টিকে অনেকবার ফোন করেছি, পাইনি। এখন রোজ স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে। গেটের মুখে এসে দেখি পলাশও ঢুকছে একই সাথে। কেন জানি না মনটা খুশি হয়ে উঠল ওকে দেখে। দারুণ চা বানিয়েছিল আগের দিন। ওকে দেখা মাত্রই বলেই ফেললাম সেই কথা। খুব ভালো হয়েছে আপনি এলেন। একা একা এই বিশাল বাড়িতে খুব খারাপ লাগছে জানেন। যাক, অন্তত একসঙ্গে চা খাওয়া যাবে। একা একা চা খেতেও ভালো লাগে না। পলাশ একটু হাসল, তবে ওকে কেমন যেন চিন্তিত লাগছে। শুধু বলল, আমি আজ বেশিক্ষণ থাকবো না, 2-1টা জিনিস নিয়েই চলে যাব। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন শোনা গেল। টিপটাপ বৃষ্টি শুরু হতে দুজনে ঘরে ঢুকে দেখলাম কারেন্ট নেই। পলাশ ডাইনিং টেবিলে রাখা মোমবাতি জ্বালিয়ে নিল। হালকা আবছা আলোয় ভরে উঠল ঘর। আমার ঘরে মোমবাতি রাখা থাকে, আমি সেটা জ্বালিয়ে নিয়ে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে তোয়ালে জড়াতে গিয়ে আয়নায় চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি করে সম্ভব? আমার ঠিক পিছনেই পলাশ। ওর চোখের মণি দুটো স্থির। আমি চিৎকার করে উঠতেই বাইরে পলাশের গলা পেলাম। কি হয়েছে আপনার? সব ঠিক আছে তো? ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সবটাই তাহলে মনের ভুল? এইসব কি হচ্ছে? বাইরে এসে দেখি চা রেডি। দুজনের গল্প জমে উঠল আবার। পলাশ বারবার নিজের পিঠে হাত দিচ্ছিল। থাকতে না পেরে প্রশ্ন করলাম, কি হয়েছে? ভীষণ জ্বালা করছে। চারদিকে গভীর জঙ্গল তো, কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ালো নাকি কে জানে। আমি কিছু বলার আগেই পলাশ বলল,
জামাটা একটু তুলছি, প্লিজ দেখবেন একটু। দেখছি, ওষুধ লাগিয়ে দেবো কি? পলাশ এবার জামাটা খুলে ফেলল। ওর বলিষ্ঠ দেহ আমার চোখে পড়ল। সত্যি কিভাবে অনেকটা কেটে গেছে, কিন্তু এতটা গভীর ক্ষত হলো কি করে? কোনো পোকার কামড়ে তো এমন ক্ষত হবার কথা নয়। আমি বোরোলিন আনলাম। ওষুধটা লাগাতে গিয়ে আমার হাতটা খুব কাঁপছিল। আমি লজ্জা পাচ্ছি বুঝতে পেরে পলাশ বলল, ঠিক আছে, অসুবিধা থাকলে আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। না না, অসুবিধা কিসের? কেমন একটা আকর্ষণ আছে পলাশের। কোনো মতে নিজেকে সংযত করে হাতটা সরিয়ে নিলাম। পলাশ বলল, অনেক ধন্যবাদ, আসলে খুব জ্বালা করছিল, এবার খানিকটা কমেছে। এই প্রথম অন্যরকম একটা অনুভূতি জেগে উঠল আমার। কেন জানি না, ভীষণ মায়া হচ্ছিল পলাশের জন্য। প্রায় অন্ধকার সিঁড়ি দিয়েই ও উপরে উঠে গেল। একটা বড় ব্যাগ নিয়ে একটু পরেই নেমে এলো। আমি আজ চলি, আকাশের অবস্থা ভালো নয়, আপনি সাবধানে থাকবেন, কেমন? ব্যস্ত হয়ে পলাশ চলে গেল। সারা বাড়ি আবার গভীর অন্ধকারে ডুবে গেল। আমি আজ পর্যন্ত কোনোদিনও উপরে উঠিনি, কারণ যেদিন ছাদে যেতে চেয়েছিলাম আর উপরে আন্টির ঘরে গিয়ে একটু গল্প করব বলেছিলাম, উনি বলেছিলেন, তোমার জন্য যে ঘরটা খুলে দিয়েছি সেখানেই থেকো, বেশি কৌতূহল আমার পছন্দ নয়। সেই থেকে নিচেই বন্দি জীবন কাটাচ্ছি। ওনাকে আমি সত্যি কিছুতেই বুঝে উঠতে পারছি না। পিয়ানোর একটা মিষ্টি শব্দ মাঝে মাঝে ভেসে আসে, আর কোনো সারা শব্দ পাই না। এলিনা আন্টির ঘোলাটে দৃষ্টি ঠিক স্বাভাবিক লাগে না। মনে হয় খুব নেশা করেন। বাদল ফোন করেছে দুবার। ওকে বলা হয়নি যে আমার সত্যি সত্যি ভয় করছে। মনে হচ্ছে বাইরের বিশাল বাগানের উঁচু উঁচু গাছগুলোর নিচে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। সারা বাড়ি জুড়ে অশরীরী আত্মার অস্তিত্ব আমি যেন অনুভব করতে পারছি, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আবার বন্ধ ডায়েরি খুলে বসলাম। এখন রাত 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুম আসছে না। সন্ধ্যায় বাদল ফোন করেছিল কয়েকবার। ওর ফোন ধরতে ইচ্ছে করেনি, মাইগ্রেনের ব্যথাটা বেড়েছিল। আমি বিছানায় ফিরে এসে চোখ বুজে ঘুমের চেষ্টা করছিলাম। হঠাৎ মনে হলো একটা বলিষ্ঠ শরীর আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমার নরম ঠোঁট ছুঁয়ে যাচ্ছে আর একটা ঠোঁট। আমার অর্ধচেতন অবস্থায় সারা শরীরে যেন জ্বলে উঠছে কামনার আগুন। সেই বলিষ্ঠ হাত সারা শরীরকে যখন স্পর্শ করছে, আমি পুলকিত হচ্ছি। বিবাহিত জীবনে এক নরপিশাচের যৌন নির্যাতনের দাম্পত্য জীবন আমার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। আমার রাতে ঘুম আসতো না। হঠাৎ মনে হলো, আমার কাছে তো স্বাধীনতা মানে একটু নিজের মতো করে বাঁচার স্বাধীনতা, শেকল ছেঁড়ার স্বাধীনতা। মনে হচ্ছে একটা শরীর আমার সাথে মিলে মিশে একাত্ম হয়ে যাচ্ছে। আমি প্রতিরোধ করতে পারছি না। যেন মনে হলো মাদকতায় ভরা এক মিষ্টি অনুভূতির মধ্যে আমি হারিয়ে গেছি। হঠাৎ ঘুম ভেঙে দেখলাম কেউ কোথাও নেই। আমি হালকা ঠান্ডাতেও রীতিমতো ঘেমে উঠেছি। দেখলাম রাত প্রায় 3টে। অনুভব করলাম পুরোটাই স্বপ্ন। হয়তো আমার বিষাদ ভরা মনের অলিক কল্পনা। ডায়েরি খুলে বসলাম।
14ই অগস্ট, বুধবার। আজ ডায়েরি লিখতে ইচ্ছে করছে না, তবু লিখতেই হবে আমাকে। গতকাল রাতের কথা আমি বাদলকে বলতে পারিনি। কেমন যেন একটা ক্লান্তি চেপে ধরেছিল আমাকে। কিছুক্ষণ ধরে টানা একটা শব্দ আমি বারবার দরজার বাইরে পাচ্ছিলাম। কয়েকজন মানুষ যেন ধীর পায়ে হাঁটা চলা করছে। খুব ভয় করতে লাগলো। দরজা অল্প ফাঁক করে দেখার চেষ্টা করলাম, কাউকেই দেখতে পেলাম না। আমি শুয়ে পড়লাম আবার। হঠাৎ ঘুম ভেঙে গেল। মোবাইলে দেখলাম রাত প্রায় 2টো। বাইরে থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসছে। শব্দটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। আমি আবার দরজায় কান পাতলাম। আমি কি স্বপ্ন দেখছি? না, স্পষ্ট আওয়াজ, কিন্তু এই গলা তো পলাশের। এ যে অসম্ভব, কি করে হতে পারে এত রাতে? দরজাটা সামান্য ফাঁক করেই আমি চমকে উঠলাম। টেবিলের একদিকে পলাশ আর অন্যদিকে মুখ ঢাকা আরেকটি অস্পষ্ট অবয়ব। খুব নিচু স্বরে ওরা কথা বলছে। আরও কয়েকজন এসে দাঁড়িয়েছে টেবিলের পাশে। টুকরো টুকরো কথা ভেসে আসছে। আমার কানে এলো, ঠিক বিকেল 4টে অপারেশন, তার ফেলা হয়ে গেছে। খুব নিচু স্বরে ওরা কথা বলছে। এক্সপ্লোসিভ রেডি, তার সংযোগ করবে বিক্রম, আর সঙ্গে থাকবে কালাচাঁদ আর ভাঁজু সরেন। বিস্ফোরণের সাথে সাথে পুরো জায়গাটা ঘিরে ফেলতে হবে। আর হ্যাঁ, যাতে কেউ বেঁচে না যায় সেটা কিন্তু খেয়াল রেখো। খুব সাবধান। দেওয়ালেরও কিন্তু কান আছে, চারদিকে টিকটিকি ঘুরছে। তারপর আরো ফিসফিস করে কি সব কথা বলল ওরা। শোনার চেষ্টা করেও শুনতে পেলাম না, শুধু কানে এলো, আজ চলি, ইনকিলাব জিন্দাবাদ, শ্রেণী শত্রু নিপাত যাক। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিসের ছক কষছে ওরা? কোনো নাশকতার? আমি এখন কি করব? কাঁপা কাঁপা হাতে বাদলকে ফোন করতে গেলাম, পারলাম না। করলেও ও কিছুতেই বিশ্বাস করবে না। এলিনা আন্টিকে আমি ফোনে কেন পাই না? বাদল তো কথা বলেছে ওনার সাথে। উনি নাকি বলেছেন খুব তাড়াতাড়ি ফিরবেন আমি একা আছি বলে। তবে এমনিতে নাকি খুব নিরাপদ এই বাড়ি, কোনো ভয় নেই। 2টো চাবি, একটা আমার কাছে, একটা এলিনা আন্টির কাছে। তাহলে এসব কি ঘটে চলেছে আমার সাথে? মাথা ঘুরছে। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। আমি কি জেগে স্বপ্ন দেখছি আজকাল? 15ই অগস্ট, বৃহস্পতিবার। এখন রাত 10:30। আজ সকাল থেকেই ছিল সুন্দর আবহাওয়া। স্কুলের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা গাইতে গাইতে বারবার চোখ ভিজে যাচ্ছিল আমার। নানা প্রশ্ন মনে আলোড়ন তুলছিল। সত্যি কি এই স্বাধীনতা আমাদের কাঙ্ক্ষিত ছিল? কত কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার সংজ্ঞা কি? কাজী নজরুলের কবিতাটা খুব মনে পড়ছিল। ক্ষুধাতুর শিশু চায় না সরাত, চায় 2টো ভাত, একটু নুন। জলে ভরে উঠেছে আমার চোখ। জানি না কেন চোখের জল সংবরণ করতে পারছি না। আমি সারা দিন ভেবে চলেছি স্বাধীনতা ব্যাপারটা সত্যি আপেক্ষিক নয় কি? কোটি কোটি ভারতবাসীর কাছে এই 15ই অগস্টের অর্থ ইংরেজ উপনিবেশিকতাবাদ থেকে মুক্তির স্বাধীনতা। অবহেলিত বঞ্চিত এই অরণ্যের আদিম জনগোষ্ঠীর কাছে এই স্বাধীনতা অর্থহীন নয় কি? যার ভুখা পেটে আগুন জ্বলে, তার তো শুধু দুবেলা ভরপেট খাবার চাই। আর আমাদের মতো মেয়েদের কাছে স্বাধীনতা মানে হয়তো শুধু একটু স্বাধীনভাবে বাঁচার অধিকার। আমি জানি আমার যন্ত্রণাময় বিবাহিত জীবনের স্মৃতি আমাকে বুঝিয়ে দিয়েছে স্বাধীনতা একটা মানুষের কাছে কতটা কাঙ্ক্ষিত। কিন্তু আজ
পলাশ একবারও এলো না কেন? ওর আশাটা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই 2-1 দিনে একটা অচেনা মানুষ শুধু তার আদর্শের জন্য আমার একান্ত আপন হয়ে উঠেছে। কেন জানি না, ওকে হঠাৎ আজ মনে পড়ছে খুব। লাল ডায়েরিটা বন্ধ করে আমি ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ালাম। এরপর যা ঘটেছিল তার এই ডায়েরিতে লেখা নেই। আমার লিখতে ইচ্ছেও করেনি, কিন্তু চেষ্টা করেও ভুলতে পারিনি সেই ভয়ানক রাতের স্মৃতি। সেদিন গভীর রাতে হঠাৎ ভারী ভারী বুটের শব্দ, চিৎকার, গাড়ির আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ভারী দরজার বাইরে খুব জোরে জোরে কারা যেন ধাক্কা দিচ্ছে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ওরা যেন ভেঙে ফেলবে মনে হচ্ছে দরজা। বাধ্য হয়ে দরজা খোলা মাত্র শুধু এক ঝলক ঠান্ডা হাওয়া আমার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যেন ঘরের মধ্যে ঢুকে গেল। কাউকে দেখতে পেলাম না। সাহস করে উঁকি দিলাম বাইরে, কেউ কোথাও নেই। দরজা বন্ধ করে পিছন ফিরে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। পলাশ রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছে, ওর পিঠে গুলি লেগেছে, রক্তস্রোত বয়ে যাচ্ছে ডাইনিং এর মেঝেতে। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ যেন সেই নিথর দেহ কেঁপে উঠল শেষবারের মতো। পলাশের ঠোঁট দুটো একটু নড়ল। ইনকিলাব জিন্দাবাদ। আমার খুব শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, চেতনা অবলুপ্ত হয়ে আসছে, আর কিচ্ছু মনে নেই। পরের দিন যখন জ্ঞান ফিরেছিল, দেখেছিলাম আমি নরম বিছানায় শুয়ে আছি, পায়ের কাছে বাদল, পাশে বসে এলিনা আন্টি। বিপদের আশঙ্কা করে এলিনা আন্টি আগেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু পথে আটকা পড়েছিলেন। 16 তারিখ খুব ভোরে ফিরেছিলেন তিনি। ফিরে এসে আমাকে অচেতন অবস্থায় দেখা মাত্রই বাদলকে ফোন করেছিলেন। সমস্ত ঘটনা শোনার পর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন আন্টি। বললেন, আমি জানতাম ওরা আসবে, যদিও ওরা কেউ বেঁচে নেই। কি বলছেন? প্রায় চমকে উঠে একসাথে আমি আর বাদল বললাম, ঠিকই বলছি। আমার ভাইপো পলাশ, আমার ছেলে বলল ভুল হবে না, রাজনীতিতে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছিল। মেধাবী হয়েও লেখাপড়ায় মন দিল না। অনেক চেষ্টা করেছিলাম, এই বাড়িটাও ওর নামেই করে দিয়েছিলাম। ও ছাড়া কেউ ছিল না আমার, কিন্তু ওর কোনো কিছুতেই মোহ ছিল না। নিজের আদর্শের জন্য পরিবার ছেড়ে দিতেও দ্বিধা করেনি। লাতেহার আর পালামৌ জেলার সীমানায় মহুয়াটারে বছর 3 আগে মাওবাদীর একটা হামলা চালিয়েছিল। পলাশও ছিল ওদের দলে। পুলিশ কর্মীদের নিশানা করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ল্যান্ডমাইন বিস্ফোরণের ছক কষেছিল ওরা। মোবাইল টাওয়ার জ্বালিয়ে ফেলার পরিকল্পনাও ছিল। অপহরণ করেছিল এক মোবাইল টাওয়ারের রক্ষীকেও। বিস্ফোরণের জেরে ওই এলাকার একটা সেতু ভেঙে পড়েছিল। কান্নায় ভেঙে পড়লেন এলিনা আন্টি। অনেক চেষ্টা করেও আমি পলাশকে আটকাতে পারিনি, ওকে বাঁচাতেও পারিনি। পালাতে গিয়ে পুলিশের গুলিতেও মারা যায়। কিন্তু কিন্তু ও আছে। এই বাড়ির আনাচে কানাচে ওর আত্মা ঘুরে বেড়ায়। তাই তোমাকে ওপরে উঠতে বারণ করেছিলাম। আমি ওদের সাথেই থাকতে চাই, একেবারে একা। গভীর রাতে
গভীর রাতে যখন আমি পিয়ানোতে সুর তুলি, তখন ওরা একে একে এসে দাঁড়ায় আমার পাশে। বিক্রম, কালাচাঁদ, ভাদু, রঘু, লালকু, জিতেন, ভরত, ওরা ওরা কেউ বেঁচে নেই, কিন্তু কিন্তু আমার বিশ্বাস ওরা আছে। ওরা ফিরবে এই পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য। ওরা ওরা আবার আসবে, আবার আসবে, হয়তো হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। সেদিন রাতের ছন্দ মিশে যাবে আমার পিয়ানোর সুরে। We shall overcome. We shall overcome. সারাদিন আজ আমি আর কোনো কাজে মন বসাতে পারিনি। এখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। এবার সত্যিই ক্লান্ত লাগছে, আর কিচ্ছু ভাবতে ভালো লাগছে না। আমি ভুলে যেতে চাই ম্যাকলাস্কিগঞ্জের সেই দিনগুলো। হয়তোবা আর সেই স্মৃতি বহন করতে চাই না। পালাতে চাই ভয়ঙ্কর স্মৃতির গুহা থেকে। ওই ঘটনার পর আমি কলকাতার বুকে ফিরে এসেছিলাম মাসখানেক বাদে। ধীরে ধীরে কাটিয়ে উঠেছি সেই ভয়াবহ স্মৃতির আতঙ্ক। এখন কেন জানি না, এলিনা আন্টির মৃত্যুর খবরে নিজের অজান্তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি। হঠাৎ দুটো বলিষ্ঠ বাহু আমাকে জড়িয়ে ধরল পিছন থেকে। সঙ্গে উষ্ণ নিঃশ্বাস অনুভব করছি আমার ঘাড়ের ঠিক নিচে। না, কোনো স্বপ্ন বা কল্পনা নয়, আমাকে জড়িয়ে আছে বাদল। কিছুক্ষণ আগেও ফিরেছে। আমরা মাস 6 আগে বিয়ে করেছি। আমি অনুভব করছি আমাদের মধুর মিলনে আধারের ছন্দ মিলে মিশে একাকার হয়ে গেছে। হয়তো এমন একদিন সত্যিই আসবে যখন সারা পৃথিবীর সাদা কালো মানুষ একসাথে ভালো থাকবে। হয়তো বা কোনোদিন, কোনো একদিন। শুনছিলেন সুলেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের কলমে নিশি ছন্দ। আজকের গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। আজকের গল্প পাঠে ও ভূমিকার চরিত্রে তানিশা, ক্যামেলিয়ার চরিত্রে বর্ণালী, এলিনা আন্টির চরিত্রে দেবযানী, বাদলের চরিত্রে ফিদা এবং পলাশের চরিত্রে আমি দেবাঞ্জন। নাট্যরূপ ফিদা, শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও, প্রচ্ছদ রৌনক, মোশন গ্রাফিক্স উষ্ণিস, পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।